এখন আপনি যে আমাদের যে এই বিদ্যমান সংবিধান যেটা আছে, ওই সংবিধানের অধীনেই কিন্তু তারা শপথ নিয়ে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করছেন। কিন্তু তারা শপথ নেওয়া পরবর্তী আমরা দেখলাম যে তাদের যে এই এই যেহেতু তারা শপথ নিয়েছেন যে তারা সংবিধানের রক্ষণ, সমর্থন এবং নিরাপত্তা বিধান করবেন, কিন্তু আমরা দেখলাম যে তারা কিন্তু সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করছেন না। আপনি যদি কর্মরত বিচারককে দিয়ে এই ধরনের ট্রাইব্যুনাল গঠন করেন, তাহলে ট্রাইব্যুনাল অবৈধ, এবং এই ধরনের অবৈধ ট্রাইব্যুনাল তার বিচার কার্য এবং তার সামগ্রিক কার্যক্রম অবৈধ। তাহলে এই যে যাদেরকে এই ধরনের অবৈধ ট্রাইব্যুনালের মাধ্যমে ফাঁসি দেওয়া হয়েছে, এটা হলো যে অবৈধ কার্যক্রম এবং অবৈধভাবে ফাঁসি দেওয়া হয়েছে। তো এটার দায় দায়িত্ব কে নেবে? সার্চ কমিটি গঠন পরবর্তী আমরা দেখলাম যে জাতীয় নাগরিক কমিটি যেটা আছে, আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেটা হচ্ছিল প্যারেন্ট অর্গানাইজেশন, তাদের পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হলো এবং তারা হলো যে এই যে নির্বাচন কমিশন গঠন এটাকে প্রত্যাখ্যান করেছে। এবং কয়েকজন রাজনৈতিক নেতার বক্তব্য থেকেও আমরা দেখলাম যে তারা বলেছে যে এই যে যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে সেখানে প্রত্যাশিত কোনো তাদের প্রত্যাশা অনুযায়ী যাদের ঠাঁই পাওয়ার কথা ছিল তাদের ঠাঁই ঘটে। সরকার যেটা বলেছে সেটা তো হলো এটার জবাব তো সরকারই দিতে পারবে। আমরা তো সরকারের কেউ না, আমরা তো সরকারের বাইরের লোক। এখন সরকার হলো কি জনমতের প্রতিফলনে একটা সরকার গঠিত হয়। এখন এটা যে আমাদের যে অন্তর্বর্তী সরকার যেটা, এটা তো আর জনমতের প্রতিফলনে ওইভাবে গঠিত হয় না, অর্থাৎ ভোটের মাধ্যমে তো তারা আসে নাই। একটা এখানে হচ্ছিল জনবিপ্লব বা জন আন্দোলন বা একটা গণ অভ্যুত্থান হয়েছে এবং গণ অভ্যুত্থান পরবর্তী এই সরকারের আগমন ঘটেছে। তো পৃথিবীর অন্যান্য দেশে এই ধরনের গণ অভ্যুত্থান হয় এবং গণ অভ্যুত্থান পরবর্তী আমরা দেখেছি যে একটা অন্তর্বর্তী সরকার বা একটা বিপ্লবী সরকারের আগমন ঘটে। আপনি যদি আমাদের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করেন, তাহলে দেখা যাচ্ছে যে 1971 সালে যে আমাদের যে এই মুক্তি সংগ্রাম বা স্বাধীনতা সংগ্রাম হয়েছিল, তখনও কিন্তু একটা প্রোক্লামেশনের মাধ্যমেই কিন্তু তখন এই যে এই সরকার গঠিত হয়েছিল এবং প্রোক্লামেশনের মাধ্যমেই কিন্তু সেই যে আমাদের যে মুজিবনগর সরকার যেটা ছিল ওই সরকারটা পরিচালিত হয়েছিল। এবং পরবর্তীতে যে আমাদের যে অস্থায়ী সংবিধান যেটা হলো যে শেখ মুজিবুর রহমান পাকিস্তান থেকে ফেরার পরের দিন যেটা কার্যকর হয়, সেই অস্থায়ী সংবিধানও কিন্তু দেখা গিয়েছে যে ওই যে মুজিবনগরের যে প্রোক্লামেশন বা মুজিবনগরের যে ঘোষণাপত্র, 10 এপ্রিলের ঘোষণাপত্র, ওই ঘোষণাপত্রের অনুবলেই কিন্তু আমাদের অস্থায়ী সংবিধান রচিত হয়। তারপরে আমরা দেখলাম যে আমাদের যে এই পাকিস্তানের সংবিধান রচনার জন্য যারা নির্বাচিত হয়েছিলেন তারাই গণপরিষদ গঠনের মাধ্যমে আমাদের বাংলাদেশের সংবিধান রচনা করেন। এরপরেও আমরা দেখেছি যে বাংলাদেশে অসাংবিধানিক শাসনের আগমন ঘটেছিল, যেটা হচ্ছিল 1975 সালে এবং 1982 সালে। এবং উভয় অসাংবিধানিক শাসনের সময় আমরা দেখেছি যে তারা সংবিধানকে সাময়িক স্থগিত করেছিল এবং স্থগিত পরবর্তী তারা রাজনৈতিক দল গঠন করে এবং রাজনৈতিক দল গঠনের মাধ্যমে তার গঠন পরবর্তী তারা নির্বাচনের ব্যবস্থা করে এবং নির্বাচনের আগে আবার গণভোটের আয়োজন করে। সুতরাং তারা এই ধরনের ব্যবস্থার মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়েছিল এবং নির্বাচনে তারা 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে তাদের সময়কার যে সংস্কার, সেই সংস্কারগুলো তারা সংবিধানের 5ম এবং 7ম সংশোধনীর মাধ্যমে অনুমোদন করে। এরপরে আমরা দেখলাম যে বাংলাদেশে যখন কর্মরত প্রধান বিচারপতির নেতৃত্বে যে একটা অস্থায়ী সরকারের আগমন ঘটেছিল, সেটা হচ্ছিল 3 জোটের রূপরেখার ভিত্তিতে। এবং তখন কিন্তু সংবিধান সংশোধন না করেই সংবিধানকে বহাল রেখেই কিন্তু শাহাবুদ্দিন সাহেব রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেছিলেন। ঠিক বর্তমানে যেমন ইউনূস সাহেব সংবিধানকে বহাল রেখে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করছেন। আর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার যখন ছিল তখনও আমরা দেখেছি যে সংবিধান বহাল রেখেই তারা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেছিলেন। এখন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার এবং বর্তমান যে সরকার, এই দুটি সরকারের মধ্যে পার্থক্য হলো যে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার কিন্তু অ্যাজ অফ টুডে নট ভ্যালিডেটেড বাই দি পার্লামেন্ট, এবং পার্লামেন্টের অনুপস্থিতিতে অন্য কোনো অথরিটি, হাউ হাই দা অথরিটি মে বি, অন্য কোনো কর্তৃপক্ষের কিন্তু এই ধরনের কোনো ক্ষমতা নাই একটা অসাংবিধানিক সরকারকে ভ্যালিডেট করা, অর্থাৎ বৈধতা দেওয়া বা অনুমোদন দেওয়া। তো সেই দৃষ্টিতে আমরা বলবো যে আমাদের যে 111 গভর্নমেন্ট ছিল, ওই 111 গভর্নমেন্টটা অবৈধ। এবং 111 গভর্নমেন্ট পরবর্তী যে 3টি সরকারের আগমন ঘটেছিল 14, 18 এবং 2024-এ, এই 3টি সরকার হচ্ছিল অবৈধ। যেহেতু যেই অর্থাৎ যেই অবৈধ সরকারের ভিতের উপরে ভিত্তি করে ওই 3টি সরকার গঠিত হয়েছিল, ওই 3টি সরকার ওই অবৈধ ভিতের কারণে অবৈধ। তাছাড়াও আমরা যদি সংবিধান বা আইনের দৃষ্টিকোণ থেকে বিচার করি তাহলেও দেখা যাচ্ছে যে ওই 3টি সরকার অবৈধ। এছাড়াও আরেকটা বিষয় আছে যে ওই 3টি নির্বাচনে আমরা দেখেছি যে ভোটার টার্ন আউট ছিল বিলো 5%। তো কোনো নির্বাচনে যদি ভোটার টার্ন আউট বিলো 5% হয়
সেটাকে কখনো আমরা কিন্তু গ্রহণযোগ্য নির্বাচন বলতে পারি না। যদিও আমাদের যে প্রতিনিধি সরকার তারা হচ্ছিল স্মৃতি ফলাফল দেখিয়ে তারা ভোটার টার্ন আউট অনেক বেশি দেখিয়েছে, কিন্তু এটা আমাদের দেশীয় বা আন্তর্জাতিক পর্যবেক্ষক যারা ছিল তাদের পর্যবেক্ষণে উঠে এসেছে যে সেখানে ভোটার টার্ন আউট কি ছিল। তো এখন আমি আপনার যে বর্তমান প্রসঙ্গে আসি, যে আমাদের যে বর্তমান যে অন্তর্বর্তী সরকার, এই সরকারটি তখনই বৈধতা প্রাপ্ত হবে যখন আগামীতে যারা জনমতের প্রতিফলনে সরকার গঠন পরবর্তী এই সরকারের কার্যকলাপকে বৈধতা দান করবেন। এখন আপনি যে আমাদের যে এই বিদ্যমান সংবিধান যেটা আছে, ওই সংবিধানের অধীনেই কিন্তু তারা শপথ নিয়ে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করছেন, কিন্তু তারা শপথ নেওয়া পরবর্তী আমরা দেখলাম যে তাদের যে এই এই যেহেতু তারা শপথ দিয়েছে যে তারা সংবিধানের রক্ষণ, সমর্থন এবং নিরাপত্তা বিধান করবেন, কিন্তু আমরা দেখলাম যে তারা কিন্তু সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করছেন না। আমি আপনাকে একটা একটা করে উদাহরণ দিচ্ছি। যেমন ওনাদের এই যে এই উপদেষ্টা পরিষদে একজন উপদেষ্টা আছেন যাকে সংবিধান লঙ্ঘন করে উপদেষ্টা করা হয়েছে। আপনি সংবিধানের 118 দফা 3 যদি দেখেন, সেখানে স্পষ্টভাবে বলা আছে কোনো ব্যক্তি যদি নির্বাচন কমিশনার পদে যদি তার কার্য পরিচালনা করে এবং তৎপরবর্তী যদি তিনি নির্বাচন কমিশন থেকে অবসর গ্রহণ করেন, সেক্ষেত্রে হচ্ছিল তিনি প্রধান নির্বাচন কমিশনার হতে পারবেন, কিন্তু প্রজাতন্ত্রের কর্মে উনি কোনো ধরনের লাভজনক পদে নিয়োজিত হতে পারবেন না। এবং উপদেষ্টার পদ হচ্ছিল প্রজাতন্ত্রের কর্মে লাভজনক পদ। তাহলে এটা যে ওনারা যে উপদেষ্টা পরিষদ গঠন করলেন, এই উপদেষ্টা পরিষদের একজন সদস্য দেখলাম যে সাংবিধানিকভাবে উপদেষ্টা হওয়ার জন্য বাড়িত। তাহলে এ ধরনের ব্যক্তিকে উপদেষ্টা করার কারণে এই সংশ্লিষ্ট উপদেষ্টা উনি তো হচ্ছিল সংবিধানের লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত, এবং অপরাপর যারা উপদেষ্টা আছে তারাও কিন্তু সম্মিলিতভাবে সংবিধান লঙ্ঘনের অভিযুক্ত। এই হচ্ছিল একটা দিক। আর একটা দিক হচ্ছিল আপনার আপনার যেহেতু আপনি সংবিধান বহাল রেখেছেন, তাহলে আপনাকে সংবিধান মেনে চলতে হবে। তো আমাদের সংবিধানে বিচার বিভাগ হচ্ছিল আমাদের সংবিধানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন বিচারকদেরকে সকল প্রকার প্রলোভনের ঊর্ধ্বে রাখার জন্য এবং বিচারকদের নিষ্কলুষ রাখার জন্য সংবিধানে দুটি ধারা আছে। একটা হচ্ছিল 94 সাব আর্টিকেল 3, আর একটা হচ্ছিল 99। 94 সাব আর্টিকেল 3 তে বলা আছে যে একজন কর্মরত বিচারক, অর্থাৎ একজন বিচারক যখন তিনি সুপ্রিম কোর্টের কর্মে বহাল থাকেন, তখন তাকে কিন্তু আমাদের সংবিধান নির্দেশিত দায়িত্ব ছাড়া অন্য কোনো দায়িত্ব দেওয়া যাবে না। এবং সংবিধানে সুস্পষ্টভাবে বলা আছে যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের বিচারকগণ শুধুমাত্র আপিল বিভাগে আসন গ্রহণ করবেন, এবং হাইকোর্ট বিভাগের বিচারকগণ শুধুমাত্র হাইকোর্ট বিভাগে আসন গ্রহণ করবেন। তো আমরা দেখলাম যে আমাদের যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, সেখানে দেখলাম যে আমরা কর্মরত বিচারকের, সুপ্রিম কোর্টের কর্মরত বিচারকের সমন্বয়ে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। এটা সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। এখন সংবিধানের লঙ্ঘন করে আপনি যদি এই ধরনের ট্রাইব্যুনাল গঠন করেন, তাহলে হচ্ছিল একটা ট্রাইব্যুনালের গঠন যদি অবৈধ হয়, তাহলে ওই ট্রাইব্যুনালের সমগ্র কার্যক্রমও অবৈধ। এবং এই ব্যাপারে যখন আওয়ামী লীগ সরকার কর্মরত বিচারকদেরকে দিয়ে ট্রাইব্যুনাল গঠন করে জামাত এবং বিএনপির যে সালাউদ্দিন কাদের চৌধুরী যে 6 জন নেতাকে যে ফাঁসি দিল, আমি কিছুদিন আগে একটা আর্টিকেল লিখেছিলাম যে অবৈধ ট্রাইব্যুনালের বিচারে জীবনহানি দায় কে নিবে। তো আমি সেখানে আমি বলার চেষ্টা করেছি, এবং আমি সংবিধান এবং আইনের বিধিবিধান বিশ্লেষণ করে বলেছি যে আপনি যদি কর্মরত বিচারককে দিয়ে এই ধরনের ট্রাইব্যুনাল গঠন করেন, তাহলে ট্রাইব্যুনাল অবৈধ, এবং এই ধরনের অবৈধ ট্রাইব্যুনাল তার বিচার কার্য এবং তার সামগ্রিক কার্যক্রম অবৈধ। তাহলে এই যে যাদেরকে এই ধরনের অবৈধ ট্রাইব্যুনালের মাধ্যমে ফাঁসি দেওয়া হয়েছে, এটা হলো যে অবৈধ কার্যক্রম এবং অবৈধভাবে ফাঁসি দেওয়া হয়েছে। তো এটার দায়িত্ব কে নেবে? এবং এটার জন্য তারা একটা লোকের জীবন নেওয়ার পরে তো আর আপনি তো আর তার জন্য এখন যে ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনালে যে বিচারগুলো হবে, আমরা তো শুনতে পাচ্ছি যে অনেক কিছুই, এই যে জুলাইতে যা ঘটেছে সেই ফোন আলাপগুলো ওনাদের হাতে এসেছে। তো আমি আপনাকে বলি, আপনি যদি সংবিধানের আলোকে বিচার করেন, সুপ্রিম কোর্টের কর্মরত কোনো বিচারককে দিয়ে ট্রাইব্যুনাল গঠন করার কোনো অধিকার বা এখতিয়ার নাই। যদি কর্মরত বিচারককে দিয়ে যদি ট্রাইব্যুনাল গঠন করা হয়, তাহলে সেই ট্রাইব্যুনালের গঠন অবৈধ। একটা ট্রাইব্যুনালের গঠন যদি অবৈধ হয়, সেক্ষেত্রে হচ্ছিল ট্রাইব্যুনাল কর্তৃক পরিচালিত বিচার কার্য হলো অবৈধ। এটা হচ্ছিল একটা দিক, ট্রাইব্যুনাল গঠনের ব্যাপারে বললাম। তারপরে আমরা দেখলাম যে এই যে আমাদের যে অন্তর্বর্তী সরকার, তারা হলো যে নির্বাচন কমিশন এবং দুর্নীতি দমন কমিশন গঠন করেছে, এবং উভয় সংস্থা বা উভয় কমিশন গঠনের ব্যাপারে আমরা দেখলাম যে তারা
যে সার্চ কমিটি করেছে সেটা হচ্ছিল বিগত সরকারের বা পতিত সরকারের যে বিতর্কিত যে আইন ছিল এবং বিতর্কিত যে নির্বাহী আদেশ ছিল সেই নির্বাহী আদেশ এবং বিতর্কিত আইনের অনুবলে তারা হচ্ছে হলো এই সার্চ কমিটি গঠন করেছে। এখন ধরেন এই যে সার্চ কমিটি তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তারা হচ্ছে হলো বিভিন্ন রাজনৈতিক দল যে নাম দিবেন ওই নামের থেকে তারা 10টি নামের সুপারিশ রাষ্ট্রপতির কাছে প্রেরণ করবেন। তাহলে এই যে এই 10টি নামের যে তারা যে সুপারিশ প্রস্তুত করলেন, কি পদ্ধতি বা কি প্রক্রিয়া অনুসরণ করে তারা এটা করেছে এবং এই ধরনের পদ্ধতি এবং প্রক্রিয়া অনুসরণ করে তারা যে যদি এটা করে তাহলে তাদের সাংবিধানিক যে দায়িত্ব আছে সেই সাংবিধানিক দায়িত্বের সাথে এই দায়িত্বটা সাংঘর্ষিক কিনা সেটা দেখতে হবে। এবং তাদের যে শপথ স্বপঠিত শপথ সেখানে বলে দেওয়া আছে যে তারা অনুরাগ বা বিরাগ বা ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে সকলের প্রতি আইনানুগ যথাবিহিত আচরণ করবেন। এখন আপনি যে 300 নাম বিভিন্ন রাজনৈতিক দল থেকে দেওয়া হয়েছে, 300 নাম থেকে আপনি 10টি নাম বাছাই করেছেন, তাহলে কি পদ্ধতি বা কি প্রক্রিয়া অনুসরণ করে আপনি এই নামগুলো বাছাই করলেন? তো এটার তো ধরেন সুস্পষ্ট ব্যাখ্যা যদি যারা সার্চ কমিটিতে ছিলেন তারা যদি দিতে পারে তাহলে দেশবাসী আশ্বস্ত হতে পারে। এবং সার্চ কমিটি গঠন পরবর্তী আমরা দেখলাম যে জাতীয় নাগরিক কমিটি যেটা আছে আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেটা হচ্ছিল প্যারেন্ট অর্গানাইজেশন, তাদের পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হলো এবং তারা হচ্ছে হলো যে এই যে নির্বাচন কমিশন গঠন এটাকে প্রত্যাখ্যান করেছে। এবং কয়েকজন রাজনৈতিক নেতার বক্তব্য থেকেও আমরা দেখলাম যে তারা বলেছে যে এই যে যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে সেখানে প্রত্যাশিত কোনো তাদের প্রত্যাশা অনুযায়ী যাদের ঠাঁই পাওয়ার কথা ছিল তাদের ঠাঁই ঘটেনি।